আন্দোলনের এই সময়ে আমরা বলতে চাই আশার কথা, প্রয়োজনের কথা, সময়ের কথা। প্রিয় দর্শক, চ্যানেল আয়ের পর্দায় যারা চোখ রাখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন কি চায়ের আজকের পর্বে। জুলাই মাসে এক গণ অভ্যুত্থান, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে যা জনগণের আশা আকাঙ্ক্ষা সব কিছুকে নিয়ে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছিল। সেই বিজয়ের পর যখন বাংলাদেশের সমস্ত মানুষ এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা পরিস্থিতি শুরু হলো। আমরা দেখেছি যে ফেনী থেকে শুরু করে দেশের প্রায় 12টি জেলায় লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছেন বানভাসী, তারা সম্পদ হারিয়েছেন অনেকে প্রাণও। তবে আশার কথা এই যে বাংলাদেশের মানুষ তাদের মমতা, তাদের মানবতাকে নিয়ে সেই বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে যার যার সামর্থ্য অনুযায়ী। তবে একটি জায়গা যেটি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে আমাদের সকলের, এবং প্রাতিষ্ঠানিকভাবে এই যে ত্রাণ দেয়া কিংবা মানুষের পাশে মানুষকে দাঁড়ানোর ডাকটি দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা কিন্তু এই যে রাষ্ট্র সংস্কার আমরা বলি কিংবা এই নতুন বাংলাদেশের সূচনা বলি, সেটিও তাদের হাত ধরে হয়েছিল। ছাত্রদের এই ডাকে তাদেরকে ভরসা করে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ, মতের মানুষ এসেছেন, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেই সকল বানভাসী মানুষের প্রতি। প্রিয় দর্শক, চলুন দেশের বিভিন্ন জায়গার বন্যা পরিস্থিতি নিয়ে কিছু ফুটেজ এবং খবর দেখে আসি। বাংলাদেশের মানুষ হিসেবে যখন দেশের কোনো এক প্রান্তের মানুষ কষ্টে থাকেন, অসুখে থাকেন কিংবা এক বিরূপ পরিস্থিতির শিকার হন, তখন আমরা সকলে ব্যথিত হই এবং এগিয়ে যাই আমাদের সামর্থ্য অনুযায়ী। এটাই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় সৌন্দর্য। প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়, যাকে বিভিন্ন আন্দোলনের সূতিকাগার বলা হয়, সেটি এখন মানবতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যে গণত্রাণ কর্মসূচি শুরু হয়েছে, সেখানে সকল মানুষ তাদের সাহায্য নিয়ে একত্রিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এখন ত্রাণ কিংবা সাহায্য সামগ্রীর পাহাড় তৈরি হয়েছে এবং যে কারণে সেই জায়গা থেকে এটি স্থানান্তরিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে নিয়ে যেতে হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময়ে মানুষের ঢল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, এবং গাড়ি সহ বিভিন্ন সামগ্রীর যে ভিড়, সেটি একসঙ্গে আমাদেরকে ভালো লাগা দিয়েছে এবং দিয়েছে আশার বাণী যে বাংলাদেশের মানুষ একে অন্যের পাশে রয়েছে ঐক্যবদ্ধ। সেই সময়কার কিছু ফুটেজ রয়েছে আমাদের সঙ্গে, তথ্যচিত্রগুলো চলুন দেখে আসি, শুনে আসি। আজকে এনেছি শিশুদের জন্য আমি খাদ্য, তারপর শুষ্ক খাদ্য এবং পরিধানের জন্য কয়েকটি বস্ত্র এনেছি। তারপর বড় আপু এবং ভাইদের জন্য আরও কিছু এনেছি। আমি উত্তরা থেকে এসেছি, আমি কিছু ক্যাশ টাকা নিয়ে এসেছি, বেশি করে বিস্কিট এবং পানি নিয়ে এসেছি। এরকম বাংলাদেশ যে আমরা দেখবো এটা আমরা কেউ আশা করিনি। ইটস লাইক বাংলাদেশ 2.0 রাইট নাও। অ্যান্ড আগেও ছিল, বাট এরকম মানে এত বড় পরিসরে এরকম ক্রাউড ফান্ডিং এটা আমরা কখনো আগে এক্সপেক্ট করিনি। আমাদের এই যে দেখো এত ভলান্টিয়ার কেউ কাউকে কিন্তু ডেকে আনে নাই, সবাই নিজের থেকে আসছে। তেমনি আমিও আমার ইউনিভার্সিটি যেহেতু এই কার্যক্রম হাতে নিয়েছে, আমি ওদের দেখো সব তো তরুণ স্টুডেন্ট, ওদের তো একজন অভিভাবকের দরকার। আমি নিজে থেকে, যেমন 71-এ মুক্তিযুদ্ধে আমাকে কেউ ডেকে নেয় নাই, আমি নিজে গিয়েছি, তেমনি আজকেও আমি সকাল থেকে ভোর থেকে এসে এখানে কার্যক্রম পরিচালনা করছি।
প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় এই বন্যায় গণত্রাণ কর্মসূচি। আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথি স্টুডিওতে উপস্থিত রয়েছেন, তাদেরকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক রাহুল রায়, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোতাসিম বিল্লাহ মাহফুজ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি মোতাসিম বিল্লাহ মাহফুজ আপনাকে দিয়ে শুরু করতে চাই। শুনছিলাম বা বলছিলাম যে আপনাদের ডাকে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণত্রাণ কর্মসূচি শুরু হয়েছে। সেটি আপনারা কখন সিদ্ধান্ত নিলেন, কারা সিদ্ধান্ত নিলেন এবং এখন কোন অবস্থায় আছেন সেটা একটু বলবেন। আমি শুরুতে এই চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের কার্যক্রমটাকে আসলে জনগণের সম্মুখে তুলে আনার জন্য এবং সেই অনুষ্ঠানে এসে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সো আমি আপনার প্রশ্নটা যদি শুরুতেই বলি যে আসলে এটার ডাক কিন্তু দেয়া হয়েছে আসলে আকস্মিকভাবেই দিতে হয়েছে, কারণ আমাদের দুর্যোগটা যেমন একটা আকস্মিকভাবে এসেছে, যখন দেখেছি যে ফেনী, কুমিল্লা সহ ওই অঞ্চলটাতে একটা মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, তখন আসলে আমরা যারা কিনা ছাত্র আন্দোলনের সাথে শুরু থেকে যুক্ত ছিলাম তারা আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে সেখানে যেহেতু মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এবং আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশের গোটা রাষ্ট্র ব্যবস্থার আমরা সংস্কার করব, সেখানে আসলে বন্যার্তদের সহায়তা করা ছাড়া দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়। সেহেতু আমরা বিগত আরও 3 দিন আগে, অর্থাৎ আজকে আমাদের ত্রাণ কার্যক্রমের 4র্থ দিন চলছে, অর্থাৎ প্রথম দিন যেদিন শুরু হয়েছে তার ঠিক আগের রাতে আমাদের সকলে মিলে আলোচনা করে রাতেই হচ্ছে আমরা অনেকগুলো টিম পাঠিয়েছি যে শুধুমাত্র রেস্কিউ অভিযান পরিচালনা করার জন্য। তারা বুট নিয়ে গিয়েছেন, তারা লাইফ সাপোর্ট নিয়ে গিয়েছেন, তখন তারা শুধু রেস্কিউ কার্যক্রমগুলো ওইদিকে উদ্ধার করেছেন। কিভাবে নির্বাচন করছেন যে কারা যাবেন? আচ্ছা, এই টিমটা আসলে আমরা সিলেক্ট করেছি যারা ওই অঞ্চলগুলোর বাসিন্দা আছেন, যেমন ফেনীতে যারা ওইখানকার স্থানীয়, কুমিল্লার যারা ওইখানকার স্থানীয়, বা নোয়াখালীর যারা ওইখানকার স্থানীয়, বাট আমাদের সাথে যুক্ত আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আছেন, আমাদের সাথে যে কোনোভাবে যুক্ত আছেন। তো আমরা তাদেরকে প্রাথমিকভাবে দায়িত্ব দিয়েছি, তারা যেহেতু ওই অঞ্চলগুলো ভালোভাবে চেনে, তাদের কাছে ভালো পরিচিত, সো তাদেরকে আমরা ওই জায়গাগুলোতে পাঠানোর ব্যবস্থা করেছি। আচ্ছা আচ্ছা, তার মানে তারা বোট নিয়ে এখন উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন আপাতত, তাই কি? এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবেই সম্পন্ন হয়েছে বলে আমরা মনে করি। এখন যেহেতু নতুন করে আর কোনো অঞ্চল প্লাবিত হচ্ছে না, এটি আমাদের জন্য একটা আশার বাণী। এখন তাদের আপাতত যে কাজটি তারা করে যাচ্ছেন, অনেকেই এখনও সেন্ট্রালে আসছেন, আবার অনেকেই তারা আশ্রয় কেন্দ্রগুলোতে যাচ্ছেন, তারা আসলে আমাদের মালামাল ডিস্ট্রিবিউশনের কাজটি আসলে তারা করে যাচ্ছেন। আচ্ছা, আপনারা কিভাবে সমন্বয় করছেন সেটা আপনার কাছে শুনবো। আবার আমি একটু রাহুল রায় আপনার কাছে যাই। আপনি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন এবং এখন দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে গণত্রাণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে, আপনি তো সেটি প্রত্যক্ষ করেছেন নিজে গিয়ে। কেমন দেখছেন অবস্থা, সেখানকার মানুষের যে উপস্থিতি কিংবা তাদের যে কার্যক্রম, সেটিকে আপনার দৃষ্টিতে শুনতে চাই। আসলে মানে একদম এই ধরনের একটা দৃশ্য আমি আজকে গিয়েছিলাম চ্যানেলের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী তাদের কাছে তুলে দিতে, কারণ তাদের ডাকেই এই আসলে মানবতার যে ডাক, সেই বন্যার্তদের সাহায্যার্থে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী সেটি তুলে দিতে গিয়েছিলাম এবং দেখলাম যে তারা বেশ ডিসিপ্লিন, ওখানে যার যে দায়িত্ব ভাগ করা আছে। আমরা যাওয়ার সাথে সাথেই যে সে নিজেও ছিল, এরপর দেখলাম যে হাতে হাতে করে সবাই লাইন ধরে দাঁড়ানো, বেশ খুব দ্রুততার সাথে আমরা যেরকম বিস্কিট, পানি সেগুলো নিয়ে গিয়েছিলাম, আবার পানি বিশুদ্ধকরণ যে ওষুধ রয়েছে সেগুলো দিয়ে নিয়ে গিয়েছিলাম। তো দেখলাম যে বেশ অনেক গোছানো, বাহ। এবং আসলে দেখলাম যে অন্যান্য যারা ব্যবসায়ী আছে, ব্যক্তিগতভাবে তো আমরা দেখেছি, এবং আমরা কিন্তু ওখানে অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান দেখেছি যে তারা ত্রাণ নিয়ে এসেছে, এবং অনেক মানুষ আসলে টিএসসি এবং টিএসসির আশেপাশে অনেক মানুষ রয়েছে। এবং আমি দেখেছি যে শুরুর দিকে আমরা দেখেছি যে বন্যা পানি কিভাবে আসছে, বাঁধ কেন ছেড়ে দিল, এই ধরনের নানান বিতর্ক কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম, নানান বিষয়ে কথা হচ্ছিল। কিন্তু ঠিক সময় মতো তারাও যেমন ডাকটি দিয়েছে যে আসলে এখন সেই বিষয়ে না গিয়ে সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে, একদম সেই সবাই কিন্তু সেগুলো ছেড়ে, সেগুলো বাদ দিয়ে এই মানবতার ডাকে সাড়া দিয়েছে। আমরা
এবং এটি ভীষণ আশার কথা যে এই যে ছাত্ররা বিশ্বস্ততার জায়গাটি তৈরি করতে পেরেছেন, যে তাদের ডাকে সাহায্যটুকু নিয়ে সবাই তাদের কাছেই পৌঁছে দিচ্ছেন, যে তারা যারা দুর্গত আছেন তাদের কাছে পৌঁছে দিতে পারবেন। মাহফুজ, আপনার কাছে আসতে চাই এই ব্যাপারটিকে নিয়ে আপনারা কেমন করে দেখছেন, এই যে মানুষের যে বিশ্বস্ততা পেয়েছেন সেই ব্যাপারে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুভূতির জায়গাটি আসলে কি? আসলে এইটার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এটার অনুভূতি সর্বদাই মহৎ। তো আমরা শুরু থেকে আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বপ্রথম কোটার জন্য, আমরা কোটার অধিকার আদায়ের জন্য বা কোটা সংস্কারের জন্য আমরা যে আন্দোলন করে আপনি কি যাচ্ছিলাম। একেবারে শুরু থেকেই ছিলেন? জি হ্যাঁ, আমি একদম শুরু থেকেই শেষ আচ্ছা। পর্যন্ত ছিলাম, এখনো আছি। সো তখন আমরা আন্দোলন করছিলাম, তখন দেখলাম যে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন তখন ছিল। সাধারণ ছাত্রছাত্রীরা সারা দেশব্যাপী আমাদের ডাকে সাড়া দিয়েছে এবং জুলাইয়ের 16 তারিখের পর যখন আমরা মানে রাষ্ট্র সংস্কারের জন্য ডাক দিই, দেশের সাধারণ আমজনতাকে ডাক দিই, তারা আমাদের ডাকে অংশগ্রহণ করে এবং দেশকে একটা বিপুল একটা অভ্যুত্থান এবং গণবিস্ফোরণের মাধ্যমে আমরা দেশের মানুষজনকে একটা স্বাধীনতার নতুন একটা স্বাদ আমরা দিতে পেরেছি। সো এরপর এখন আমরা দেখতে পেয়েছি যে কুমিল্লা ফেনী অঞ্চলে যে একটা মানবিক বিপর্যস্ততা দেখা দিয়েছে, সেখানেও আমরা যখন জনগণকে ডাক দিয়েছি তারা আমাদেরকে ভরসা করতে পারছে। প্রতিনিয়ত তারা নগদ অর্থ এবং আমাদের ব্যাংকিং চ্যানেল মাধ্যম এবং আমাদের যে অনলাইন ব্যাংকিং যেটা আছে এবং যত ধরনের নগদ ত্রাণ আছে খাদ্য আপনাদের এখন সামগ্রী পর্যন্ত থেকে। ত্রাণ বা নগদ অর্থ সংগ্রহের অ্যামাউন্টটা বা পরিমাণটা কি? এখন পর্যন্ত আমাদের যে পরিমাণটা, যেমন সবগুলো এখনো পর্যন্ত যোগ করে আমি বলতে পারছি না, বাট প্রথম দিন আমার যতদূর মনে পড়ছে যে নগদ অর্থ 32 লক্ষ টাকার উপর উঠেছে এবং দ্বিতীয় দিন উঠেছে আরও 1,25,00,000 মতো এবং তৃতীয় দিন উঠেছে আরও 2,26,00,000 মতো। 25 অর্থাৎ লক্ষর মতো। এবং আমি একটু যোগ করি, গতকাল আমি দেখছিলাম বিভিন্ন গণমাধ্যমে যে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত না তারা হিসেব করেছে 2,25,00,000 সামথিং টাকা উঠেছে। এর মধ্যে আবার 5 টাকা এবং 2 টাকার কয়েন এই হিসেবের মধ্যে নেই। আচ্ছা, এই টাকাগুলো আপনারা আসলে কোথায় রাখছেন বা কি করবেন ভেবেছেন এই টাকাগুলো দিয়ে? সামগ্রী তো আপনারা পৌঁছে দেবেন, এই টাকাগুলো কোথায় রাখছেন বা কিভাবে আপনারা ম্যানেজ করবেন ভাবছেন? আচ্ছা, টাকাগুলো এখনও আমাদের হচ্ছে হেফাজতে রয়েছে এবং নির্ধারিত যেখানে রাখার আমরা সেখানেই নিরাপত্তার সাথে রেখেছি। এবং আমাদের ইচ্ছা হচ্ছে যখন আমরা পুনর্বাসন প্রক্রিয়াতে যাব, এই মানুষগুলো শুধুমাত্র বন্যার পানি নেমে গেলেই যে আসলে বিপর্যয় চলে গেল ব্যাপারটি তা না, তাদেরকে ঘরে ফেরানোর জন্য, স্বাভাবিক জীবনে ফেরানোর একটা ব্যাপার থাকে। সো ওই সময়টাতে আমরা তাদেরকে সাহায্য করতে চাই এবং তখন আর্থিকভাবে যার যতটুকু প্রয়োজন আমরা তখন তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা বা সর্বোচ্চ সহায়তাটুকু করতে চাই। তার মানে নগদ টাকাটা আপনারা পুনর্বাসনের জন্য প্রধানত রাখছেন, তাই তো? জি, আমরা পুনর্বাসনের জন্য প্রধানত রাখছি এবং এখন কিছু কিছু যে জায়গাতে টাকা পয়সা প্রয়োজন, যেগুলো খুবই ইমার্জেন্সি, সেগুলোতে আমরা জাস্ট দেওয়ার চেষ্টা করছি। বাট এই যে ত্রাণ সামগ্রীর মধ্যে তো বিভিন্ন ধরনের জিনিস নিশ্চয়ই আসছে, যে যার মতো করে সাহায্যটুকু নিয়ে আসছেন। আপনারা কিভাবে ভাগ করছেন কিংবা কিভাবে প্যাকেজিং করছেন, পাঠাচ্ছেন, সেটা একটু শুনতে চাই। আচ্ছা, এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং। আসলে যে যার জায়গা থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিচ্ছেন এবং সেটি যখন প্রথমে আমরা 3 দিন পর্যন্ত টিএসসিতে সব কিছু গ্রহণ করেছি, নগদ অর্থ থেকে শুরু করে খাদ্যদ্রব্য বা কাপড় চোপড় সব কিছু টিএসসি কেন্দ্রিক ছিল। এখন বিগত 3 দিনে এখন যেহেতু অনেক জিনিসপত্র হয়ে গিয়েছে, আমরা এটি আলাদা করে শুধুমাত্র টাকা পয়সার ব্যাপারটা আর মেডিসিনের যে ব্যাপারটা এটা শুধু টিএসসিতে রেখেছি, বাকিগুলো এখন সেন্ট্রাল ফিল্ড বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম যেটা আছে ওইটাতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকে আলাদা আলাদা জিনিস দিল। ইতোমধ্যে কিন্তু আমি বললাম যে ভাগ 2টা হয়ে গেছে, টাকা পয়সা এক জায়গাতে টিএসসিতে থাকছে মেডিসিনের সাথে আর ওই জায়গাটা ওইখানে চলে যাচ্ছে। অ্যান্ড ওইখানে যাওয়ার পরেও চিরা, মুড়ি, গুড়, খেজুর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেকশন আছে, বিস্কিট, পানি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেকশন আছে। প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা রাখার পর এগুলাকে আমরা প্যাকেজিং করছি, একটা নির্দিষ্ট ছোট ছোট ইউনিটে ভাগ করছি। একটা ইউনিটের ভিতর খেজুর থাকছে, গুড় থাকছে, মুড়ি থাকছে, চিনি থাকছে, অর্থাৎ একটা কমপ্লিট প্যাকেজ থাকছে। বড় একটা বস্তার মধ্যে আমরা এগুলা প্যাক করে এগুলাকে আমরা রেডি করে রাখছি এবং প্রত্যেক দিন ট্রাকে করে সেগুলো গন্তব্যে চলে যাচ্ছে। বাহ, আপনাদের কত স্বেচ্ছাসেবী রয়েছে? আপনাদের কোনো তালিকা রয়েছে? এখন আমাদের সকল স্বেচ্ছাসেবীদের নির্দিষ্ট কোনো তালিকা নেই। যেমন আমরা এখানে 3 ভাগে ভাগ করেছি। স্বেচ্ছাসেবীদের মধ্যে যারা কিনা শুরু থেকে আন্দোলনের
কোঅর্ডিনেশন বা সমন্বয়ের সাথে জড়িত ছিল, তাদেরকে অরেঞ্জ কালারের যে আইডি কার্ড দেওয়া হয়েছে, তারা আসলে কোঅর্ডিনেটর। তারা কোঅর্ডিনেট করছেন প্রত্যেকটা টিম লিডারদের সাথে। আচ্ছা, তো টিম লিডার আছেন মোটামুটি 25 জনের মতো, 25টার মতো টিম লিডার আছে। তো প্রত্যেকটা টিমে 2জন বা 3জন করে লিডার থাকছেন। তো প্রত্যেকটা টিম তারা পরিচালনা করছেন এবং প্রত্যেকটা টিমে ভলান্টিয়ার থাকছেন যারা কিনা নীল আইডি কার্ডধারী। তাদের সংখ্যাটা প্রত্যেকটা টিমে 10 জন থেকে 50 জন পর্যন্ত, অর্থাৎ ভলান্টিয়ারদের সংখ্যাটা আসলে ফিক্সড না, এটা প্রতিদিনই চেঞ্জ হচ্ছে। যে যার মতো আসতে পারছেন, তারা ভলান্টারি করতে পারছেন, এই আর কি। বাহ, রাহুল রায়, একটু আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন বলি কিংবা ধর্মীয় সংগঠনকেও আমরা দেখেছি যে তারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন, কিংবা বিভিন্ন সাধারণ শিক্ষার্থীদের দল হয়তো বন্ধুরা মিলে একটা ফান্ড কালেক্ট করেছে, তারাও ত্রাণ দিতে যাচ্ছেন, কিন্তু সেই ত্রাণটা সঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা সেটা নিয়ে নানা প্রশ্ন উঠছে। যেমন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমাকে অনেক দুর্গত এলাকার মানুষরা বলেছেন যে রাস্তার পাশে যারা আছেন তারাই হয়তো, কিংবা রাস্তা দিয়ে যাওয়ার সময় যারা পড়ছেন তারা বলছেন যে আমরা ত্রাণ পাই না, আমাদেরকে দিয়ে যান, কিন্তু তারাই হয়তো বারবার পাচ্ছেন, ভেতর পর্যন্ত আসলে পৌঁছানো যাচ্ছে না। এই জায়গাটা নিয়ে আপনার অবজারভেশন আসলে কি একজন গণমাধ্যম কর্মী এটা হিসেবে? আসলে সমস্যা হচ্ছে কিন্তু, এবং আপনি নিজেও তো বেশ কিছু জায়গায় গিয়েছেন, আমরাও গিয়েছি, যেটি হচ্ছে যে এখন কিন্তু একদম মূল সড়কও কিন্তু পানিতে ডুবে গেছে, কোথাও খুব সমস্যা হচ্ছে, অনেকে কিন্তু ফিরেও আসছে। দেখা গেল যে যতটুকু তারা যেতে পারছে সেই পর্যন্ত গিয়ে যাদেরকে পাচ্ছে দিয়ে চলে আসছে। তো এর জন্য আসলে একদম একদম যারা একদম ভেতরে রয়েছে, কারণ সবাই তো আর সড়ক পার্শ্ববর্তী না, কিংবা যেখান থেকে শুরু মানে যে পর্যন্ত পৌঁছানো যায় তাদেরকে হয়তো বা খুব সহজে রিচ করা যাচ্ছে। তো আমার মনে হয় যে এর জন্য যারা অনেকে তো ব্যক্তিগতভাবে দিচ্ছে, সংগঠন যারা আছে তারাও দিচ্ছে, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো রয়েছে, অনেকে কিন্তু নৌকা নিয়ে, স্পিডবোট নিয়ে, কিংবা যেই নৌযান রয়েছে, কিংবা যেভাবে পারে অনেকে কিন্তু ভেতরে যাওয়ার চেষ্টা করছে যে যতটুকু পর্যন্ত পৌঁছানো যায়। আবার সেই ক্ষেত্রে কিন্তু যারা একটু ভেতরে তারাও কিন্তু কষ্ট করে আসছে যে একটু যদি ত্রাণ পাওয়া যায়। আসলে আমার মনে হয় এই জায়গায় সতর্ক থাকা উচিত, আমরা যারা সাহায্যটুকু পৌঁছাতে চাই, যাতে সঠিক মানুষ বা যে মানুষটা সবচেয়ে বেশি প্রয়োজন সেই মানুষটা পর্যন্ত যেতে পারি আমরা। সেই কারণে কি আপনার মনে হয় যে কোনো কেন্দ্রীয় বা আঞ্চলিক সমন্বয় খুব দরকার, যে একটা তালিকা থাকলো কোন জায়গায় কখন ত্রাণ গেল, আজকে ওই জায়গায় গেছে, ওই জায়গায় যায়নি, এরকম কি কিছু করা যেতে পারে? বা যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তারা হয়তো ওই অফিস থেকে তথ্য নিলেন যে অমুক জায়গায় যাওয়া যেতে পারে, এরকম কি কিছু করা যায় রাহুল রায়, বা করা হচ্ছে কিনা আপনারা যদি কেউ কিছু বলতে পারেন? এটা তো নিশ্চয়ই হচ্ছে, এবং তারাও নিশ্চয়ই করছে। কিছু করা হচ্ছে, আপনি কি জানেন? জি হ্যাঁ, আমাদের ইতোমধ্যে ব্যবস্থা করা হয়েছে, এবং আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা আছে, গ্রুপ আছে, এবং আমাদের সিনিয়র যারা আছেন সমন্বয়ক, তারা তাদের আইডি থেকে তারা ওইগুলা পোস্ট করেছেন। অর্থাৎ প্রত্যেকটা অঞ্চলে যারা হচ্ছে ডিস্ট্রিবিউশনের কাজে জড়িত, কেন্দ্রীয়ভাবে আমাদের আন্দোলনের সাথে যুক্ত আছেন, তাদের প্রত্যেকের নাম, মোবাইল নম্বর সহ সব কিছু তালিকা অলরেডি প্রকাশ করা হয়েছে, এবং তারা সুন্দর মতো যাতে পেতে পারেন সেই ব্যবস্থাটি করা হচ্ছে। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছি। আমাদের প্রত্যেক দিন 20টা-25টা করে যে ত্রাণের ট্রাক চলে যাচ্ছে, এটা প্রত্যেকটা উপজেলা ভিত্তিক ভাগ করে দেওয়া হয়েছে যে ওই জেলাগুলোর জন্য, এবং ওইটা যাতে নিশ্চিতভাবে পৌঁছায় সেটাও আসলে সার্বিকভাবে তদারকি করা হচ্ছে। এবং আমরা গতকাল এবং আজকে ইতোমধ্যে দেখেছি যে বাংলাদেশ বিমান বাহিনী সহায়তায় আমাদের ত্রাণ একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছানোর আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। বা এই সহযোগিতার জায়গাটা একটুখানি আসতে চাই। আপনারা তো সরকারের সঙ্গেও কোলাবোরেট করেছেন, প্লাস সেনাবাহিনী, বিমান বাহিনী, তাদের সঙ্গেও একসঙ্গে হয়ে কাজ করছেন, এই কোলাবোরেশনের জায়গাটা নিয়ে একটু বলবেন? আমরা আসলে যেহেতু বৈষম্যমুক্ত এবং একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চাই, সেহেতু আমরা যখন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সহায়তা চেয়েছি এবং আমরা সরকারের কাছে সহযোগিতা চেয়েছি, যে আমরা যেই প্ল্যাটফর্ম থেকে গণত্রাণ সংগ্রহ করছি এবং প্রত্যন্ত মানুষজন পর্যন্ত পৌঁছে দিচ্ছি, এবং তারা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকেই আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী, সরকার এবং যারাই আছেন দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, তারা সকলেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ সহায়তাটুকু আমাদেরকে দিচ্ছেন, এটি তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। দারুণ। রাহুল রায়, আপনার কাছে একটু জানতে চাই, সার্বিকভাবে একজন গণমাধ্যম কর্মী হিসেবে তো আপনার কাছে নানা ধরনের খবর থাকে, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনাটা আসলে কেমন অবস্থায় আছে এখন, আরও কিছু করা যায় কিনা, কিংবা ভবিষ্যতের জন্য আমরা কোন কোন জায়গায় কাজ করে রাখতে পারি যেটা আমাদের সহযোগিতা করবে যে কোনো আকস্মিক দুর্যোগকে মোকাবেলা করার জন্য? এটা তো অবশ্যই, এটা কিন্তু আমরা দেখেছি যে দেখা গেল যে মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে,
বেশ কিছুদিন আগে বেইলি রোডে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপরেই কিন্তু আসলে আমরা দেখা গেলো দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আমরা যেরকম অনেক রিপোর্টিং করি, একই সঙ্গে অনেকে তাদের মতামত জানায়, কিন্তু সেগুলো আসলে থেমে যেন না যায়। এখন বন্যা, প্রবল বৃষ্টিপাতের কারণে অনেকে বলছে বাঁধ ছেড়ে দেওয়া হচ্ছে, সেটা যেই হোক, এই একদম যদি স্পেসিফিক বন্যা নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে যেই বাঁধগুলো ভেঙে গেছে কিংবা যেভাবে পানি আসছে, সেই ক্ষেত্রে আমরা বাঁধ দিতে পারি। এবং প্রকৃতির যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, সেই ক্ষেত্রে তো সেটা ঠেকানোর প্রকৃতি রক্ষারও কিন্তু একটা পদক্ষেপ এখন সেটা থেকে তো, সামগ্রিকভাবে শুরু হতে পারে, সেটা যেটা আমরা ধ্বংস করেছি দিনে দিনে বছরের পর বছর। পাশাপাশি কিন্তু এই যে এখনকার ঐক্যবদ্ধতা, যে ছাত্রদের যে স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের সঙ্গে সরকারের কোলাবোরেশন করে যে একটা দুর্যোগ মোকাবেলার একটা কমিটি আমি বলতে পারি, সেটা কিন্তু আমরা স্থায়ী একটা অবস্থানেও নিয়ে যেতে পারি। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা তো মন্ত্রণালয় রয়েছে, সেটা তো দায়িত্বপ্রাপ্ত। সেখানে যদি আমরা স্বেচ্ছাসেবক রাখি যাদেরকে আমরা ওয়েল ট্রেইনড করতে পারবো, কারণ একটা জিনিস কিন্তু আমরা দেখেছি, অনেকেই হয়তো আবেগ নিয়ে পৌঁছাচ্ছেন কিন্তু তারাও অনেক সময় ফিরে আসতে পারছেন না, কিংবা প্রাণহানির ঘটনাও আমরা দেখেছি, যেটি কিন্তু খুবই ভয়ের ব্যাপার একটা। আমরা কিন্তু এরকম চাই না। মানে সবচেয়ে সবই সম্ভব, কারণ এবার দেখলাম যে এই যেটি হয়েছে, যে প্রথমে আমাদের আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় দেখি পক্ষ বিপক্ষ নানান মত, কিন্তু এই বন্যাও যখন ইনিশিয়ালি যখন শুরু হলো তখন নানান বাদ ছেড়ে দিয়েছে, এই করেছে, নানান বিতর্ক ছিল, কিন্তু এরপরে কিন্তু সবাই এক সূত্রে গেঁথে গেছে এবং যে আমাদের যে এই দুর্যোগ সেটা মোকাবেলা করতে হবে। বাংলাদেশের মানুষ বিপদে এক হতে পারে না, এটার উদাহরণ তো বারবার বাঙালি দিয়েছে। এই যে যত বড় বিপদ তত একতা, এই যে এইবার কিন্তু একটা দারুণ সুন্দর এক্সাম্পল আমরা দেখেছি যে মানে বিভিন্ন ধর্মীয় যে প্রতিষ্ঠান কিংবা উপাসনালয়গুলো আছে, তারা উৎসবের টাকা, ফান্ডের টাকা দিয়ে দিচ্ছে না করে কিংবা উৎসব সংকুচিত করে তারা টাকা দিচ্ছে। আমরা দেখেছি জগন্নাথ হলের যে প্রায় ৭৬টি ডিপার্টমেন্ট, তাদের যে প্রতি বছরই তো পূজা হয়, তাদের যে উদ্বৃত্ত টাকা সেটা দিয়েছে। আমরা দেখেছি যে মসজিদ থেকে তার যেখান থেকে পারে ফান্ড, এবং ব্যক্তিগতভাবে যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র, আমরা কিন্তু মানে সাথেই একদম আমাদের যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে বিজ্ঞাপন দেওয়া আছে, আমি নিজের ফেসবুকে শেয়ার করেছি। আমরা যতটুকু পারি নানাভাবে ঐক্যবদ্ধতা তৈরি হয়েছে। দারুণ। মাহফুজ, একটু আপনার কাছে আসতে চাই। আমরা দেখতে পাই যে এখন আসলে স্কুল কলেজগুলোতে তো আছেই, কিংবা রাস্তাঘাটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মোড়ে, শপিং মলের সামনে কেউ গলায় কার্ড ঝুলিয়ে একটা বক্স হয়তো নিয়ে ত্রাণ সংগ্রহ করছেন, বলছেন যে বন্যার্তদের সাহায্য করতে। তারা আসলে কারা? আপনাদের কাছে কি কোনো খোঁজ আছে, বা তারা কি আপনাদের অংশ? দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে সেটি কেবলমাত্র শুরু থেকে টিএসসিতেই করা হচ্ছে, এবং আজকে সেটি এক্সটেন্ডেড হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল ফিল্ড বা জিমনেশিয়াম আছে সেখানে গিয়েছে। এবং তারা যারা আছে আমরা নিজেরা খোঁজ নিয়ে যতটুকু জেনেছি যে তারা আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিংবা বিভিন্ন ডিপার্টমেন্ট বা হল ভিত্তিক তারা আসলে নিজ দায়িত্বে নিজ উদ্যোগে তারা উঠাচ্ছেন, এবং তারা সেটি যার জায়গা থেকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। তবে তাদের সাথে আমাদের মানে আনুষ্ঠানিকভাবে বা অফিসিয়ালি ওইভাবে কানেকশান কারোরই নেই। তবে অনেকেই যেটা করছেন যে সেইখান থেকে সংগ্রহ করে এটি যখন অপর্যাপ্ত তাদের কাছে মনে হয়েছে তারা এসে আমাদের ফান্ডে এসে অ্যাড করে দিয়েছেন। আবার অনেকেই পরিমাণ একটু পর্যাপ্ত বেশি হলে তখন তারা নিজেরাই সেটি পৌঁছে দেওয়ার জন্য গিয়েছেন। মানে ওভারঅল যদি আমি বলতে চাই যে তাদের সাথে আসলে অফিসিয়ালি আমাদের কোনো কানেকশন নেই। আচ্ছা, তারা মানে ব্যক্তি উদ্যোগে কাজ করছে, তারা ব্যক্তিগত উদ্যোগে, যেরকমটা পুরো বাংলাদেশেই আমরা আসলে দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। মাহফুজ, আপনার জন্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সাহায্যের ডাক দিয়েছেন সেটি সফল হোক, সেটি আমাদের প্রত্যাশা, শুভকামনা রইল। রাহুল রায়, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনারা বা গণমাধ্যম কর্মীরাও ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন, তাদেরকেও আমরা অনেক শুভকামনা জানাই, সাধুবাদ জানাই। তারা যেন সাবধানে থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। তবে আজকের আয়োজন থেকে প্রতিদিনের মতো একটি বার্তা দিতে চাই যে যারা ত্রাণ কার্যক্রম কিংবা সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছেন
তারা নিজেরা নিরাপদ থাকবেন এবং নিশ্চিত করার চেষ্টা করবেন তথ্যের মাধ্যমে হোক, অন্য যারা স্থানীয় রয়েছেন তাদের মাধ্যমে, সরকারের মাধ্যমে, বিভিন্ন বাহিনীর মাধ্যমে, যে যাদের প্রয়োজন আপনারা তাদেরকে পৌঁছে দিচ্ছেন। আর অবশ্যই নিজেদের নিরাপত্তাটি আগে দেখে তারপর, কারণ আমরা চাই না যে কাউকে সাহায্য করতে গিয়েও কারোর প্রাণহানি ঘটুক কিংবা তারা ক্ষতির সম্মুখীন হন। সর্বোপরি যারা বানভাসী রয়েছেন আমাদের ভাইয়েরা, বোনেরা, বাংলাদেশি মানুষরা, তারা যেন খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারেন এবং আমরা সকলে তাদের পাশে আছি এই কথাটি জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।